আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আজকে আজকে আমরা আমাদের থিওরি ক্লাস 2 নম্বর থিওরি ক্লাসটা করব, এবং আজকে থিওরি ক্লাসটা গতকালকে থিওরি ক্লাস থেকে আরও বেশি 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 পরিমাণ ইম্পর্টেন্ট। তার কারণটা হলো আজকে থিওরি ক্লাস থেকে ম্যাক্সিমাম সময়ে 1-2 ছাড়াও আমাদের প্রায় সময় আসে এখান থেকে হলো 3 মার্কের কোশ্চেন এবং 4 মার্কের কোশ্চেন। প্রায় সময় মানে আসেই, ঠিক আছে। তুমি একটু টেস্ট পেপার বা সাধারণ যে কোনো গাইড থেকে তুমি বোর্ডের কোশ্চেনগুলো দেখবা যে 4 মার্কের এবং 3 মার্কের সব থেকে অ্যাভেলেবল কোশ্চেন এই যে ওয়েব কাঠামো, আর এখানে কি আছে ওয়েবসাইটের তোমার স্ট্যাটিক এবং ডাইনামিকের যে পার্থক্যটা আছে সেটা। তো এগুলো আমরা ইনশাল্লাহ পড়বো, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খাতাটা নিয়ে স্যার বসতে হবে, নোট করতে হবে, ঠিক আছে। আর এই ক্লাসটা দেখার পরে তোমাদের HTML এর ক্লাস 1 2 3 4 শুরু। প্রথম কয়টা ক্লাস, ওই 4-5টা ক্লাস হলো ইউটিউবে যে ক্লাসগুলো দেখছো ওই 4-5টাই দেওয়া আছে। তোমরা যারা ওগুলো করে আসছো তারা একটু দেখবা কোনগুলো করছো, করে তারপর থেকে ক্লাস করা শুরু করবা। ওকে, এটা একটু খেয়াল করে দেখো যে ইউটিউবে যদি দেখে আসো তাহলে HTML এর 1 2 3 4 যে ক্লাসগুলো আছে সেগুলো একটু খেয়াল করে দেখবা যে কোন 3-4টা করছো বা 4-5টা হয়তো বা ওই যে কয়টা করছো দেখবা, তারপরে থেকে তোমাদের কোর্স মানে তারপরে টপিকগুলো থেকে তোমরা দেখা শুরু করবা। আর যদি কেউ ইউটিউবে না দেখো, সরাসরি আমার এই কোর্সটা কিনে ফেলো, তাহলে এই থিওরি ক্লাস 2 এর পরে HTML ক্লাস 1 2 3 4 5 6 এইভাবে কন্টিনিউ করতে থাকবা। ওকে, সহজ কথা, লাস্ট কথা একটাই, সেটা হলো কোনোভাবে জানি চেইন না ভাঙে। চেইন না ভাঙে মানে কি, সিরিয়ালে জানি ক্লাস দেখা হয়, ভালো করে মাথায় রেখো। অর্থাৎ থিওরি ক্লাস 1 থিওরি ক্লাস 2, দরকার পড়লে যারা ইউটিউব থেকে ক্লাস দেখে আসছো তারাও মাস্ট যে কাজটা করবা, HTML ক্লাস 1 HTML ক্লাস 2 HTML 3 HTML 4 এই ক্লাসগুলো রিভিশন দিয়ে দিয়ে দরকার পড়লে এরপরে সামনের কোর্সের দিকে আগাবা, যাতে সিরিয়ালটা না ভাঙে। বারবার বলতেছি, ভুলেও যাতে সিরিয়াল না ভাঙে, ঠিক আছে। সিরিয়াল দিয়ে ক্লাসটা করতে হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা গতকালকের ক্লাসে ছোট কয়টা টপিক পড়ে গেছিল, সেই কয়টা আবার এখানে চলে আসছে। যে ওয়েব ব্রাউজার কি, আমি এখানে নোট করে দিছি, আমি সরে গেলাম, তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে পরে নোট করে নিতে পারো, এখান থেকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন একটু বুঝাই দিই। ওয়েব ব্রাউজার হলো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা এবং উপস্থাপনা করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে ওয়েব ব্রাউজারটা কি, সেটা হলো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ আমাদের যে বিশ্বব্যাপী যে ইন্টারনেট ব্যবস্থাটা, ঠিক আছে, জালের মতো যে ইন্টারনেটটা ছড়ায় আছে, ওইখান থেকে ওইখানে রিসোর্সটা, অর্থাৎ যেখানে তথ্যগুলো জমা থাকে, যেই সার্ভারটা, ওইখান থেকে ওই রিসোর্স থেকে কি করে তথ্য মানে খুঁজে বের করে এনে এবং ওইটাকে উপস্থাপন করার জন্য যেই সফটওয়্যারটার হেল্প নেই তার নাম হলো ওয়েব ব্রাউজার। 2 মার্কের জন্য একটা কোশ্চেন প্রায় সময় আসে, ভালো করে শোনো। সেটা হলো কি, সেটা হলো যে ওয়েব ব্রাউজার ছাড়া কি সার্চ ইঞ্জিন চলতে পারে? না। আমাদের ওয়েব ব্রাউজারটা আগে তোমার কম্পিউটার অথবা তোমার ফোন অথবা তোমার ল্যাপটপ যেখানেই পড়ো না কেন, আগে ওয়েব ব্রাউজারটা ওইখানে ইনস্টল থাকতে হবে, দেন তুমি তার সহযোগিতায় সার্চ ইঞ্জিনের কাজ করতে পারবা, ঠিক আছে। তার মানে সার্চ ইঞ্জিনটা তো শুধু কি করে, সার্চ ইঞ্জিনটা যেখানে লেখা আছে, সার্চ ইঞ্জিনটা কি করে, সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের টুলস, এটা একটা টুলস টাইপের, অর্থাৎ এক ধরনের তোমার একটা প্ল্যাটফর্ম যে কি করতেছে, যার সাহায্যে তুমি কি করতে পারো, ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই তুমি যে কোনো তথ্য খুঁজে বের করতে পারো বা খুঁজে বের করে আনতে পারো, ঠিক আছে। তোমরা সংজ্ঞাগুলো লিখে নিও এখান থেকে। তাহলে এটা হলো একটা টুলস, সার্চ ইঞ্জিন হলো একটা টুলস যে কি করতে সহায়তা করে, তোমাকে ওই রিসোর্স থেকে তথ্য খুঁজে আনতে সহায়তা করে। আর খুঁজে আনা এবং উপস্থাপনা করার জন্য তোমার কম্পিউটারকে বা তোমার আইসিটির প্রোডাক্টটাকে উপযোগী করে তোলে হলো ওয়েব ব্রাউজার। তাহলে ওয়েব ব্রাউজার হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে তোমাকে একটা প্ল্যাটফর্ম বা একটা উপযোগী পরিবেশ তৈরি করে দেয়, কিসের জন্য, যাতে তুমি ওই ইন্টারনেটের তথ্যগুলোকে খোঁজার ব্যবস্থাও হয় এবং এটা তোমার সামনে প্রদর্শনের ব্যবস্থাও হয়। সেই ব্যবস্থা করে দেয় কে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার নাম হলো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার অনেক রকমের সফটওয়্যার তুমি ব্যবহার করো, তোমার কম্পিউটারের ভিতরে থাকতে পারে সাফারি, থাকতে পারে অপেরা, থাকতে পারে ক্রোম, থাকতে পারে মোজিলা ফায়ারফক্স, থাকতে পারে ইটিসি, আর অনেক কিছু তুমি ব্যবহার করতে পারো তোমার কম্পিউটারে অথবা তোমার ফোনে। তোমাদের ফোনে ম্যাক্সিমামে অপেরা এবং ক্রোমটা অনেক অ্যাভেলেবেল। আর সার্চ ইঞ্জিন তাহলে কি, সার্চ ইঞ্জিন হলো তুমি তাহলে এমন কোনো টুলস যেটা ব্যবহার করে আমরা ইন্টারনেট থেকে তাহলে কি করতেছি, ইন্টারনেট থেকে অথবা রিসোর্স থেকে অথবা সার্ভার থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যটা খুঁজে বের করতেছি, ঠিক আছে। এটা হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কয়েকটা নাম দেওয়া আছে, google.com, bing.com, তারপরে হলো তোমার ask.com, yahoo.com, ইটিসি, আর অনেকগুলোই আছে। এরপরে আমাদের আছে হলো এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ভালো করে বুঝো, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা একটা প্রোটোকল সিস্টেম, অর্থাৎ এটা একটা নিয়ম নীতির একটা সিস্টেম টাইপের। যদিও প্রোটোকলের নিয়ম নীতিতে তেমন একটা বলা হয় না, জাস্ট তুমি মনে রাখো যে এটা হলো একটা প্রোটোকল সিস্টেম, যেটা কি করে, যেটা দুইটা কম্পিউটারের ভিতরে, ভালো করে বুঝো, যেটা দুইটা কম্পিউটারের ভিতরে ফাইল বা বড় ধরনের ডকুমেন্ট টাইপের জিনিসগুলো লেনদেনে
সহায়তা করে, ঠিক আছে। তার মানে এফটিপির মেইন কাজটা কি? এফটিপির মেইন কাজটা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা একটা প্রোটোকল সিস্টেম যেটা দুইটা কম্পিউটারের ভিতরে বড় ধরনের বা ছোট ধরনের ডকুমেন্ট টাইপের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো লেনদেনের জন্য ও সহায়তা করে, ওকে, বা ও লেনদেনে উপযোগী করে তোলে। এরপরে আছে হলো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালটা কি? ওয়েব পোর্টাল হলো ওয়েব পোর্টাল এমন ধরনের ওয়েবসাইট, ভালো করে বুঝো, এটা এমন এক ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজের সমষ্টি যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস সংগৃহীত থাকে। ভালো করে বুঝো। তাহলে ওয়েব পোর্টালটা কি? ওয়েব পোর্টালটা হলো এমন এক ধরনের একটা ওয়েবসাইট অথবা পেজের সমষ্টি, বলতে পারো ওয়েবসাইটই বলো, এটা বেটার। তার মানে এটা একটা ওয়েবসাইট, তুমি এখানে যদি যাও, ঠিক আছে, তুমি যদি এখানে প্রবেশ করো তাহলে তুমি ওইখানে আরো অনেকগুলো ওয়েবসাইট থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো দেখবা এখানে পিন করা আছে। মানে একটা ওয়েবসাইট তুমি গেছো যেখানে আরো অনেকগুলো সাইটের তথ্য দেওয়া আছে। কিভাবে বুঝবা? যেমন একটা উদাহরণ আমি এখানে দিয়ে দিছি যে www.bangladesh.gov.bd। এটার মানেটা কি? এটার মানেটা হলো যে আমাদের এই ওয়েবসাইটে যদি তুমি ঢুকো, ঠিক আছে, এটা একটা ওয়েব পোর্টাল, এখানে তুমি ঢুকলে কি হবে জানো? এখানে যায় তুমি দেখবা যে এটা হলো বাংলাদেশের একটা গভর্নমেন্ট সাইট যেখানে অন্যান্য অনেক সেক্টর, মনে করো বড় ধরনের কোনো নোটিশ বা সরকারি কোনো বার্তা বা বড় কোনো জব সার্কুলার টাইপের জিনিস, রেজাল্ট টাইপের জিনিস, এই টাইপের জিনিসের যে বড় বড় নিউজগুলো আছে এই সব এক একটা কিন্তু এক এক সাইডের, কোনোটা এডুকেশনাল সাইডের, কোনোটা মিলিটারি সাইডের, কোনোটা নোটিশ সাইডের, এই এক এক জায়গার এক একটা বড় বড় নিউজগুলোকে এই জায়গাটায় দেখবা কি করা আছে, পাবলিশ করে, লিঙ্ক আকারে পাবলিশ করে দেওয়া আছে। অর্থাৎ ওইখানে গেলে তুমি বিভিন্ন জায়গায় বড় বড় নিউজগুলো পেয়ে যাবা। বিভিন্ন কোম্পানি এবং কর্পোরেট সাইটে এরকম ওয়েব পোর্টাল থাকে, যারা অনেকগুলো ওয়েবসাইট তারা আবার একটা পোর্টাল রাখে যাতে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো এখানে আবার কি করতে পারে, জমা রাখতে পারে, ঠিক আছে। তাহলে এটা হলো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজের সমষ্টি যেখানে কি অনেক জায়গার বা বিভিন্ন আমাদের কি থাকে, বিভিন্ন পেজের যেই তথ্য বা কন্টেন্ট অথবা তোমার কি বলো এটাকে, তুমি বলতে পারো তথ্য বা কন্টেন্ট বা সার্ভিস সমূহ এই টাইপের জিনিসগুলো এখানে কি করা থাকে, সংযুক্ত করা থাকে। স্যার চলো এরপরে কোশ্চেনে যাই। এরপরে কোশ্চেনটা হলো লোকাল পেজ ভার্সেস রিমোট পেজ। এটা লেখি নাই কেন? কারণ এটা একবারে লেস ইম্পর্টেন্ট, তারপরেও তুমি মাথাটায় ভালো করে এটা রেখে দাও, ওকে। লোকাল পেজ এবং রিমোট পেজ, এটার শুধুমাত্র একটু থিমটা তোমার মাথায় রাখতে হবে, ওকে। লোকাল পেজটা কি? সেটা হলো যে যদি এমন হয় যে তুমি কোনো ওয়েব পেজের বা ওয়েবসাইটের সুবিধা এবং ব্যবহারের যেই ব্যাপার স্যাপার আছে এটা শুধুমাত্র তুমি যদি একটা লোকাল গোত্রের জন্য রাখো। একটা লোকাল গোত্র মানে কি? মনে করো তুমি যে বিল্ডিংয়ে থাকো অথবা যে বাসায় থাকো, তুমি কোনো একটা ব্যবস্থা করলা যে শুধুমাত্র একটা ওয়েবসাইট ওই বিল্ডিংয়ের মানুষগুলোই অথবা ওই বাসার মানুষগুলোই দেখতে পারবে ওয়েবসাইটটা, এছাড়া কেউ দেখতে পারবে না। তাহলে ওইটা হলো লোকাল ওয়েব পেজ অথবা লোকাল ওয়েবসাইট যদি বানাও তাহলে ওইটা ওয়েবসাইট, ঠিক আছে। লোকাল ওয়েব পেজ অথবা ওয়েবসাইট, ভালো করে বুঝো যে যদি আমি কোনো একটা ওয়েবসাইট তৈরি করি অথবা আমি কোনো একটা ওয়েব পেজ তৈরি করে এমন কোনো সার্ভারে এটা জমা রাখছি, সার্ভার মানে কি, যেখানে ওই পেজটা জমা রাখা হয়, অর্থাৎ যেখান থেকে অন্য মানুষ এটা দেখবে, ঠিক আছে। তাহলে এমন কোথাও ওয়েব পেজটাকে রাখছি যেখান থেকে শুধুমাত্র কারা দেখতে পারে, তুমি যাদেরকে চয়েস করে দিছো যে এই কয়টা মানুষ দেখতে পারবে, তাহলে ওইটা হবে লোকাল ওয়েব পেজ অথবা লোকাল ওয়েব সাইট, অর্থাৎ লোকাল কিছু মানুষের জন্য এটা তুমি ব্যবস্থা করে দিছো, ওকে। যদি এরকম হয় যে তুমি ওই পেজটাকে অথবা ওই ওয়েবসাইটটাকে এমন কোথাও রাখছো যেখান থেকে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মানুষ ওই পেজটা অ্যাক্সেস করতে পারে, ওইটা দেখতে পারে, তাহলে ওইটা হলো রিমোট ওয়েব পেজ বা রিমোট ওয়েবসাইট। যেটা বলবে তোমাকে প্রশ্নে যদি বলে তাহলে ওইটাই তুমি ব্যাখ্যা করে দিবা। ওয়েব পেজ বললে ওয়েব পেজ, ওয়েবসাইট বললে ওয়েবসাইট। তাহলে এটা কি একটা লোকাল গ্রুপের জন্য, মনে করো আমি একটা নেট লাইনের ব্যবসা করা শুরু করছি, আমি এবার আমার এলাকায় সবাই লাইন দিলাম, দিয়ে বললাম যে আপনারা আপনাদের একটা স্পেশাল সুবিধা দিতেছি যেটা তোমাদেরও দেয় অনেকেই, জাস্ট পড়ার খাতিরে বলতেছি। সেটা হলো যে আমাদের একটা এরকম পেজ আছে, এই পেজে ঢুকলে তুমি নতুন মুভিগুলো পাবা বা গানগুলো পাবা, ঠিক আছে, এরকম বলে না তোমাদের। তাহলে ওই যে পেজটা তারা তোমাকে ঠিকানা দিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পেজগুলো দেয় হলো তাদের নিজস্ব কোনো একটা কি বলে রিসোর্স স্পেস, যেখান থেকে শুধুমাত্র তাদের ইন্টারনেট যারা চালায় তারা ওই সেবাটা গ্রহণ করতে পারবে। বাইরের কেউ যদি অন্য কোথাও আমেরিকার কেউ অথবা ওই এলাকার বাইরে বাংলাদেশ আরেক মাথার কেউ ইন্টারনেটে যায় যদি ওটা সার্চ করে, এটা পাবে না। তাদের ওই ওয়াইফাই লাইন অথবা তাদের ব্রডব্যান্ডের লাইন যারা ব্যবহার করবে তারাই শুধু ওই পেজটা দেখতে পারবে। এরকম সুবিধা দিলে ওইটার নাম হলো লোকাল পেজ। আর রিমোট ওয়েব পেজটা কি? তাহলে
এমন পেজ যেগুলো এরকম ধরাবাধা নাই, সবার জন্য উন্মুক্ত, দূরবর্তী যেখান থেকে মন চায় মানুষ দেখতে পারবে, এবং রিসোর্সটাও তোমার আশেপাশে কোথাও জমা নেই, রিসোর্সটাও জমা আছে হলো ইন্টারনেটের যে আমাদের ক্লাউড রিসোর্স বা ইন্টারনেটের যে সার্ভার আছে সেইখানে আমাদের ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা জমা থাকে, যাতে সবাই এটা দেখতে পায়। চলো এবার আমরা যাই হলো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন কোনটা? এখন আমাদের কোশ্চেন হলো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের ভিতর পার্থক্য, 5 নাম্বার কোশ্চেন। তো এখন আমি যেটা আগে বলি ভালো করে সেগুলো বুঝবা। আমি আগে তোমাকে স্ট্যাটিক ওয়েবসাইটগুলো কি, স্ট্যাটিক পেজ বা ডাইনামিক পেজ বা ডাইনামিক ওয়েবসাইটগুলো কি এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা দিয়ে দিব, তারপরে তোমাকে নিয়ে যাবো আমার পিছনে, যেখানে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে দিছি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো সুন্দর এবং সহজ ভাষায় লিখে দিছি, এবং এই দুইটাকে তুমি বৈশিষ্ট্য আকারেও ব্যবহার করতে পারবা, তুলনামূলকভাবেও ব্যবহার করতে পারবা, পার্থক্য হিসাবেও ব্যবহার করতে পারবা। ওইভাবে লিখে দিছি, তোমরা নোট করে নিও, ঠিক আছে? আমি একটু সরে গেলাম, চাইলে তুমি স্ক্রিনশট দিয়ে পরে নোট করে নিতে পারো। এখন আমার কথা হলো যেটা, যে আমি আগে তোমাকে এটা ধারণাটা ভালো করে দিয়ে নিই। আর একটা জিনিস শোনো, সেটা হলো যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট। এখান থেকে 3 এবং 4 মার্কের কোশ্চেন অনেক আসে। কোন কোন বোর্ডে আসছে, কিভাবে সলভ করতে হয়, টোটাল জিনিসটা আমরা এই কোর্সের কোড ক্লাস, মানে এটার পরে কোড ক্লাসগুলো করে শেষ হয়ে যাবে যখন, বোর্ড সলিউশন যে ক্লাসগুলো তুমি পাবা এই কোর্সে, ওইখানে এগুলো সম্পর্কে বৃহৎ আলোচনা থাকবে, সুন্দর করে বোঝায় দেওয়া থাকবে। ওকে, তাহলে এখন আপাতত হালকা টাইপের কোশ্চেন কিভাবে আসবে ওইটা বলবো, এবং এটার অ্যান্সার কিভাবে লিখতে হবে ওই জিনিসগুলো তোমাকে ধরায় দিব। আর আমার হাতের লেখা একটু টানা, এই জন্য আমি সব পড়ে পড়ে বলে দিই যাতে তোমার সুবিধা হয়। আচ্ছা, তো এখন কথা হলো স্ট্যাটিক পেজ কি স্যার? ভালো করে বুঝো, স্ট্যাটিক পেজটা হলো যে ওয়েবসাইটটা তুমি প্রবেশ করলা, ধরো একটা ওয়েবসাইটে তুমি প্রবেশ করার পরে দেখতেছো যে তুমি প্রবেশ করার পরে এখনো যা দেখতেছো, একটু পরে প্রবেশ করলে সেই জিনিসই দেখতেছো, অথবা তুমি ধরো কালকে পরশু প্রবেশ করলে ওই একই ধরনের কন্টেন্টই তুমি দেখতেছো, অর্থাৎ কন্টেন্টে তেমন আহামরি কোনো পরিবর্তন নাই, সবসময় কন্টেন্টটা একই রকম। এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, অর্থাৎ স্থির ওয়েবসাইট, অর্থাৎ যেটা চলমান না এই ধরনের। অর্থাৎ তুমি যে ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখতেছো এখানকার তথ্যগুলো কি তোমার যে ধরনের দেখছো, যেমন তোমার কলেজ, তুমি যে কলেজে পড়ো, আজকে এই এখনই আমার ক্লাস করে তুমি তোমার কলেজের ওয়েবসাইটে ঢুকে দেখবে যে তথ্যগুলো দেওয়া আছে, যে তোমাদের কলেজের ছবি, প্রতিষ্ঠিত সাল, কন্টাক্ট আস, এই ইনফরমেশন তুমি কালকে ঢুকলেও এটা দেখবে, 1 মাস পরে ঢুকলেও তুমি এই ধরনের জিনিসগুলোই দেখতে পাবা। তো কিছু ক্ষেত্রে উপর একটা নোটিশ দেখবা খালি পরিবর্তন হচ্ছে, বা নোটিশ একটু সংযোজন হচ্ছে, মাঝে মাঝে অল্প কিছু পরিবর্তন। এই ধরনের পেজগুলা ছোট ধরনের পেজ, যেখানে নির্দিষ্ট তথ্যগুলাই থাকে, ঠিক আছে, আহামরি তেমন কোনো পরিবর্তন না, বা 6 মাসে একবার তোমার একটা নোটিশ দেয় যে আমাদের এবার এতজন পাস করছে, এতজন A+ পেয়েছে, এই ধরনের কথাগুলো একটু দিয়ে দেয়। এই ধরনের কাজগুলো তোমার কলেজের ওয়েবসাইটে করে। এই ধরনের ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। এগুলো আর কোথায় হইতে পারে? ছোট ধরনের কোনো অফিসের ইনফরমেশনের ওয়েবসাইটে তুমি প্রবেশ করলে যা দেখবে ওদের ইনফরমেশন সবসময় একই রকম দেওয়া আছে, মাঝে মাঝে পরিবর্তন হয়। অথবা তুমি যদি কি বলো ওইটা, এছাড়া যদি তুমি চাও যে তুমি কোনো ব্যাংক বা সামথিং এর পেজে প্রবেশ করবা, যাই দেখবা যে ওদের ইনফরমেশনগুলো একই রকম দেওয়া আছে, পরিবর্তন করলে আবার একটু পরিবর্তন করে আপলোড করে পেজটা। এই ধরনের পেজগুলোকে আমরা বলি স্ট্যাটিক পেজ। ওকে, আর ডাইনামিক পেজটা কি? ডাইনামিক পেজটা হলো যে পেজটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে, অর্থাৎ যে পেজগুলোতে দেখা যায় যে প্রতি মুহূর্ত কারো কারো বেলায় হয়, কারো কারো বেলায় রেগুলার পরিবর্তন, প্রতি মুহূর্ত না বলে রেগুলার পরিবর্তন তুমি বলতে পারো। তো এমন পেজ যেখানে সবসময় পরিবর্তন হচ্ছে, নতুন কিছু আসতেছে, অথবা আগের কোনো কিছু চলে যাচ্ছে, অথবা তুমি যা নতুন কিছু করতে পারতেছো, অর্থাৎ তুমি কমেন্ট করতে পারতেছো, কেউ তোমাকে রিপ্লাই দিতেছে, ঠিক আছে, তারপরে কোনো কিছু স্টোর করে রাখতেছো, কোনো তথ্য তুমি আপলোড করতেছো বা ডাউনলোড করতেছো, এই যে ধরনের যে কাজগুলো, এই যে রেগুলার পরিবর্তনযোগ্য যে কাজগুলো, এইটাকে বলা হয় ডাইনামিক পেজ স্যার। এবং এইটার ভিতরে তথ্য থাকে অনেক পরিমাণ। যেমন যদি বলো কি, যেমন তুমি বলতে পারো তুমি ইউটিউব যদি অনলাইন থেকে দেখো, ইউটিউবে প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও আসতেছে। তারপরে তুমি তোমার ফেসবুক যদি তুমি ওয়েবসাইট আকারে প্রবেশ করো, অ্যাপস আর ওয়েবসাইট একটু পার্থক্য আছে, যেটা ইনশাল্লাহ তোমরা ভবিষ্যতে জানতে পারবা, ঠিক আছে। তুমি ওয়েবসাইট থেকে যদি ঢুকো, ফেসবুকে ওয়েবসাইটে যা ঢুকো, প্রতিবার রিফ্রেশ দিলে কি হইতেছে, নতুন নতুন তথ্য আসতেছে। তাহলে ওইখানেও অ্যাপসেও তো একই। যাই হোক, আপাতত একই রকম মাথায় সেট করে রাখো, বাট দুটো জিনিস একটু আলাদা আছে। ওকে,
এরপরে তুমি যদি যে কোনো ওই যে victor.com-এ ঢুকো, প্রতিবার রিফ্রেশ করলে দেখতেছো কি ওইখানে নতুন ধরনের তোমার পণ্য আসতেছে। এরপর তুমি দারাজে ঢুকলেও নতুন ধরনের পণ্য সববার দেখতেছো। জাস্ট এগুলো আমি এক্সাম্পল দিতেছি, ওকে? তো এই যে তোমার যেখানে ঢুকলে বারবার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন টাইপের পেজগুলা যেখানে পরিবর্তন হচ্ছে, অথবা তুমি কমেন্ট করতে পারতেছো, অথবা তোমার কমেন্টে রিপ্লাই কেউ দিচ্ছে, অর্থাৎ এছাড়া তুমি নতুন কোনো পেজ তুমি তোমার জন্য তৈরি করতে পারতেছো। তুমি সাইন ইন করে তুমি তোমার একটা পেজ তৈরি করলা, তোমার প্রোফাইল তৈরি করলা, অথবা তুমি এই বিজনেস করার জন্য তোমার একটা ই-কমার্সের সাইট তৈরি করলা, ঠিক আছে? ওই পেজের ভিতরে, একটা বড় পেজের ভিতরে তুমি কোনো পণ্য আপলোড দিতেছো, পণ্য মানুষ কিনতেছে। এরকম হয় না? যেমন তুমি তোমার পুরাতন ফোন বিক্রি করবে, আপলোড করে দিচ্ছ, দেন কিনতেছে। তার মানে ইউজারের সাথে অলওয়েজ একটা কমিউনিকেটিং এর ব্যাপার আছে এবং সবসময় পরিবর্তন হয়, এরকম একটা ব্যাপার যদি পেজের ভিতরে থাকে বা ওয়েবসাইটে থাকে, তাহলে ওইটা হলো ডাইনামিক পেজ। তাহলে এবার চলো আমরা এখান থেকে এটা বুঝে নিই। তাহলে এরপর আবার এটা একটু কোশ্চেনের টাইপটা বলে দিব, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা বলছি কি স্ট্যাটিক পেজটা কি, যে ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট। থিম মানে ওয়েবসাইটে দেখতে যেরকম, তুমি যখন ঢুকে দেখতে ওইরকমই লাগে, আর কন্টেন্টটাও কি যা দেখতেছো তাই ম্যাক্সিমাম টাইমে ওইটাই থাকে। আর এটার কি ওয়েবসাইটের ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমের সাথে পরিবর্তন হয়, এটা সবসময় কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তারপরে আছে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে। স্ট্যাটিক পেজে তুমি ঢুকে দেখতেছো যে এখানে আছে হোম আছে, এখানে আছে কন্টাক্ট উইথ আস আছে, এখানে আছে ইনফরমেশন। এর পরের দিনে ঢুকে দেখতেছো এই তিনটাই আছে, মানে নির্দিষ্ট সংখ্যক যেই পেজ সংখ্যা, ওই পেজ সংখ্যাগুলো সবসময় দেখা যায় যে একই সংখ্যক থাকে, কিছু কিছু সময় পরিবর্তন করলা। কিন্তু ডাইনামিক পেজে কি হয়, ডাইনামিক ভাবে পেজ তৈরি হয়, অর্থাৎ এইখানে শুধুমাত্র তোমার মানে যে কয়টা অপশন তুমি একটু আগে দেখছো তা না, তুমি যদি আবার ফেসবুকে তোমার প্রোফাইল তৈরি করো, তোমার নিজস্ব অনেকগুলো পেজের সাইট চলে আসবে। তুমি অন্য কোনো গ্রুপে গেলে ওদের আবার অনেকগুলো অপশন পাবা। তাহলে এইখানে খালি ডাইনামিক ভাবে পেজ তৈরি হইতেই থাকে। আমি জাস্ট ফেসবুক দিয়ে উদাহরণ দিলাম, অন্য কোনো জিনিস victor.com বা সামথিং বা কথার কথা যে কোনো ডাইনামিক পেজ তুমি এটা কল্পনা করে নিতে পারো। দ্রুত লোড হয়, এটা আমার কিছু নেই। নেট স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত লোড হয়, এটা একটু সময় নেয়, লোড হওয়ার সময় একটু সময় নেবে। আর এটা কি, কারণ এটার আকৃতি অনেক বড়, তাই না স্যার? ডেটাবেস কানেক্টিভিটি দরকার পড়ে না। স্ট্যাটিক ওয়েব পেজে ডেটাবেস কানেক্টিভিটি দরকার পড়ে না। ডেটাবেসটা ওই জায়গাতে দরকার যেখানে কোনো তথ্যকে জমা রাখা হবে এবং পরবর্তীতে সার্চ করলে তুমি পাবা। স্ট্যাটিক পেজে যায় স্যার আমরা কিছু সার্চই করি না, এখানে আমাদের পাওয়ার দরকারও পড়ে না, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে, ডেটাবেসের কোনো দরকার পড়ে না। কিন্তু ডাইনামিক পেজে তুমি যে তোমার ফ্রেন্ডে সার্চ করো, কোনো পণ্য সার্চ করো, মোবাইল কিনবা সার্চ করতেছো, অথবা তুমি কি বলে ওইটারে কোনো প্রোডাক্ট কিনবা, সুনু কিনবা, পাউডার কিনবা, যেটাই হোক সার্চ করতে পারছো, তোমার সামনে চলে আসতেছে। বা সোশ্যাল মিডিয়া তুমি তোমার ফ্রেন্ডকে সার্চ করতেছো, তার মানে ডাইনামিক পেজগুলো কি হয়, তোমার ডাইনামিক পেজের ভিতরে তোমার এই যেগুলো সার্চ করতেছো এই জিনিসগুলো পুরো ডাটাবেজে জমা আছে এবং ওইখান থেকে তোমার সামনে চলে আসে, ঠিক আছে? তাহলে তোমার তথ্য জমা থাকতে হয়, তার মানে ওইখানে কি লাগে, ওইখানে আপনার দরকার পড়ে হলো ডাটাবেজের কানেক্টিভিটি দরকার পড়ে স্যার। এরপরে আমাদের আছে হলো ডেভেলপ করা সহজ, অর্থাৎ এটা বানানো খুবই সহজ। তোমরা যতটুকু আমার এই কোর্সে শিখবা, তারপরে যদি আরেকটু কেউ তোমাকে শিখায়, ঠিক আছে, যদি আমার কোনো রাস্তা থাকতো হয়তো বা আমি তোমাদের শিখাই দিতাম, তাহলে আরেকটু যদি কেউ শিখায় তাহলে তোমরা স্ট্যাটিক পেজ টাইপের জিনিসগুলো, এই যে ছোটোখাটো পেজগুলো তোমরা বানাইতে পারবা। আহামরি তেমন কিছু লাগে না। আর এটা হলো কঠিন এবং দক্ষ ডেভেলপার প্রয়োজন, দক্ষ লোক। এটার জন্য একটু কম দক্ষ, মানে মোটামুটি কাউকে ট্রেনিং করলে সে পারবে, কারণ ভাষাগুলো সহজ। আর এটার জন্য কি দক্ষ ডেভেলপার প্রয়োজন, কারণ এখানে অনেক জটিল কিছু আছে। এরপরে বলছে কি যে HTML CSS ব্যবহার করে তৈরি করা হয়। ভালো করে বুঝো, HTML এবং CSS ব্যবহার করে। HTML মানে কি তুমি জানো, CSS মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হলো আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা দ্বারা আমরা HTML দিয়ে কোনো ওয়েবসাইট বানাইলে ওইটা আহামরি এত সুন্দর হয় না। এই CSS এর ভাষা ব্যবহার করে ওই কোডের ভিতরে CSS টাইপের, মানে HTML ভাষা যে শিখবা তোমরা, ওইটার ভিতরে CSS নামের আরেকটা কোড আমরা করি, ঠিক আছে? ওই কোডটা করলে আমাদের যে আউটপুটটা আসে, ওয়েবসাইটটা তৈরি করি, ওইটা দেখতে খুব সুন্দর হয়। তাহলে এইটা সাধারণ কাঠামো তৈরি করতে সহায়তা করে, আর এটা একটু সুন্দর করতে সহায়তা করে। তোমরা এই সাধারণ কাঠামোটাই শিখবা, ঠিক আছে? আর এইখানে আপনার লাগে হলো JSP, ঠিক আছে, জাভা সার্ভার পেজ, তারপরে তোমার লাগে হলো PHP, তারপরে ASP.NET অ্যাক্টিভ সার্ভার পেজ, যেগুলো মিনিং বলছে এটুকু তোমার একটু দরকার পড়ে, তাই একটু মিনিংটা বলে দিলাম। MySQL, ঠিক আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই ধরনের সফটওয়্যার কি বলে ল্যাঙ্গুয়েজগুলো, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করার মাধ্যমে তোমার কি তৈরি করা হয়, তোমার ডাইনামিক পেজ তৈরি করা হয়। এবং এগুলো সবগুলোই খুব হাইলি মানে রোবাস্ট টাইপের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অনেক কিছু জানতে হয় এগুলো পারার জন্য তোমার, ঠিক আছে? এরপরে হলো তোমার কি দরকার, 7 নম্বরে বলছি যে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের জন্য
কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে। অর্থাৎ তুমি ওই যে কোনো কলেজ বা কোনো ছোট ধরনের অফিস বা কোনো ধরনের ছোট ধরনের কর্পোরেট অফিস, ওগুলোর তথ্য প্রদর্শনের জন্য তুমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবা। আর হলো কি, আর হলো যেখানে রান টাইমে কন্টেন্টের তোমার কি হয়, যেখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই কমার্স, বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট এবং অনলাইন এক্সাম ইত্যাদি তথ্য প্রদর্শন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই সকল সেক্টরে আমাদের ডাইনামিক পেজটা ব্যবহার করা হয়ে থাকে। কোশ্চেন কিভাবে আসে? সহজ কথায় ম্যাক্সিমাম সময় স্ট্যাটিক ডাইনামিকটা পার্থক্য বা স্ট্যাটিক পেজের বর্ণনা, ডাইনামিক পেজের বর্ণনা কোথায় দেওয়া থাকে আমাদের, কোশ্চেনে চায় ফেলে সরাসরি। কিন্তু মাঝে মাঝে একটা কোশ্চেন খুব আসে, সেটা হলো কি, যে ধরো এক্স নামের একজন ব্যক্তি, সে একটা পেজ তৈরি করছে ইন্টারনেটের, একটা তার প্রতিষ্ঠানের জন্য পেজ তৈরি করছে। হঠাৎ করে সে চাচ্ছে যে আমার এই পেজটা খুব স্থির এবং ধীরগতি কি বলে স্থির এবং অল্প কন্টেন্ট নিয়ে পেজটা তৈরি করা। সে চাচ্ছে এটার ভিতরে নতুন কন্টেন্ট যাতে সবসময় যুক্ত করতে পারে সেই ব্যবস্থা করতে, এবং ইউজাররা যাতে কমেন্ট করতে পারে সেই ব্যবস্থা করতে। তাহলে এখন তার করণীয় কাজটা কি? এই যে কোশ্চেনটা, এটা অনেক অ্যাভেলেবল কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। তখন কি করবা, যে তার পেজটা আগে ছিল হলো এইটা স্ট্যাটিক, পরবর্তীতে এই কাজগুলো করলে ওইটা হয়ে যাবে ডাইনামিক। এটা সম্পর্কে আমরা ভবিষ্যতে বোর্ড সলভ এবং মডেল কোশ্চেন সলভ কোশ্চেনে আরও জানবো। ঠিক আছে, এইরকম ভাবে কোশ্চেনগুলো আসে, তাহলে ভালো করে মাথায় রাখতে হবে যে যখন তোমাকে বলবে যে একটা পেজ স্থির অবস্থায় আছে, ওখানে কমেন্ট করা যায় না, অথবা সবসময় এটা পরিবর্তন হয় না, দেন তুমি বিশেষ পরিবর্তনের মাধ্যমে পেজটাকে এমন চেহারা নিয়ে আসলা যাতে এখন সবসময় পরিবর্তন করা যায়, বা নতুন পেজ কি বলে রান হতে একটু সময় লাগতেছে, মানে পেজ লোড হইতে একটু সময় লাগতেছে, পেজ নিয়ন্ত্রণের জন্য দক্ষ লোকের প্রয়োজন হইতেছে, এরকম কিছু উদ্দীপকে দিয়ে এবার বললো যে দুইটা পেজের ভিতরে তুলনা করো। তাহলে প্রথমে তুমি বলবা কি, এটা ছিল আমাদের স্ট্যাটিক, তারপরে আমরা ডাইনামিক বানাইছি। যদি বলে কিভাবে বানাইছো, তাহলে ফার্স্টে বলবো স্ট্যাটিকের কিছু বৈশিষ্ট্য, দেন বলবো আমরা এটার সাথে ডাটাবেস কানেক্টেড করছি, দেন আমরা এই ভাষাগুলো ব্যবহার করছি, করে ওইটাকে আমরা ডাইনামিক তৈরি করছি। আমরা আরও জানবো ইনশাআল্লাহ। এবার চলো আমরা পরবর্তী কোশ্চেনগুলো যাই। চলো, আমাদের শেষ দুইটা কোশ্চেন আমরা চলে আসছি। সেটা হলো ওয়েবসাইটের কাঠামোর অংশ, যদিও কাঠামোর অংশ বলা থাকে তাহলে যে এইটা, আর যদি ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ বলে তাহলে হলো এইটা। ঠিক আছে, কাঠামোর অংশটা লেস ইম্পর্টেন্ট। এটা শুধু কাঠামোর অংশ মানে কি, যে একটা ওয়েবসাইটের ভিতরে সাধারণত যে পেজগুলো তুমি রাখো, অনেকগুলো পেজকে ডিজাইন করে যে রাখলা, ওরা কি মানে সাধারণত ওদের পেজগুলোর নামগুলো কি। যেমন প্রথম পেজ যেটা তুমি প্রবেশ করো তার নাম হলো হোম পেজ বা মূল পেজ, যেখানে ফার্স্ট তুমি প্রবেশ করো, ওইখানে যদি কোনো লিঙ্ক থাকে ওইখানে ক্লিক করলে এই সাইডে আসলা, বা আরেকটা লিঙ্কে ক্লিক করলে এটাই প্রবেশ করো। ঠিক আছে, তখন ওই প্রথমবার ক্লিক করে যাদের ভিতর প্রবেশ করতেছো, মানে এইখানে যাদের লিঙ্ক দেওয়া আছে, মনে করো যে এটা একটা স্কুলের ওয়েবসাইটে হোম পেজে গেছো, এখানে ডে শিফট আছে, এখানে মর্নিং শিফট আছে আর ডে শিফট আছে, স্কুল আবার কোনটা নাইট শিফট হয়, তাহলে এখানে মর্নিং শিফট আছে আর এখানে ডে শিফট আছে। মর্নিং এ ক্লিক করলে এখানে আসতেছো, আর ডেতে ক্লিক করলে এখানে। তাহলে এই যে মর্নিং এ আসলা আর এই যে ডেতে আসলা, এরা দুইজন যে পেজটা হলো, এরা হলো প্রথমটা ছিল হোম পেজ, এরা হলো মূলধারার পেজ। দেন তুমি মর্নিং এর ভিতরে আবার তিনটা অপশন আছে, মনে করো যে এই তিনটা অপশনের একটা মনে করো টিচারদের, একটা হলো স্টুডেন্টদের, একটা হলো ফ্যাকাল্টির। দেন যেটা ক্লিক করো আবার নিচেরটা চলে আসতেছো। ঠিক আছে, আর ডে শিফটে মনে করো দুইটা অপশন আছে, ধরো ফ্যাকাল্টি আর স্টুডেন্ট, জাস্ট দুইটা দিছে, তুমি তিনটা দিলে তিনটা দাও, চারটা দিলে চারটা দাও। তাহলে এটা ক্লিক করলে এখানে আসে, এটা ক্লিক করলে এখানে আসে। তাহলে আবার এই যে ক্লিক করলে নিচে যেগুলো আসতেছে এদের নাম হলো উপধারার পেজ বা সাবসেকশন, আর প্রথমে যে ছিল সে হলো মূল পেজ। তাহলে এখান থেকে যে লিঙ্কগুলো এখানে নিয়ে আসতেছে এই পেজগুলোর নাম হলো মূলধারার পেজ বা মেইন সেকশন, এবং এখানে যে লিঙ্কগুলো আছে তারা যদি পরবর্তীতে নিয়ে আসে তাদের নাম হলো উপধারার পেজ বা সাবসেকশন। এবার চলে আসো আমাদের এই যে পেজগুলো, বিভিন্ন রকম পেজ পাইলাম, হোম পাইলাম, তারপরে মেইন পাইলাম, তারপরে আরও যেগুলো পাইলাম, এই পেজগুলোর ডিজাইনের উপর নির্ভর করে, বিভিন্ন রকম ব্যবহারের উপর নির্ভর করে আমাদের ওয়েব কাঠামো কত প্রকারের হয়। 4 প্রকারের হয়। ফার্স্ট, খুবই ইম্পর্টেন্ট, কোন কোন টাইপের কোশ্চেন আসে এগুলো তো আমি এখনই বলে দিব, আর আমরা বোর্ড কোশ্চেন সলভে এগুলো আরও দেখবো স্যার। ওকে, তাহলে আমাদের 4 প্রকারের ভিতরে তোমরা সাধারণত নর্মালি বই থেকে জানতে পারো ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো আর হাইব্রিড কাঠামো। কিন্তু তোমাকে জানতে হবে স্যার এদের আরও অনেকগুলো ডাকনাম আছে, যে ডাকনামগুলো আমি এই যে সাইডে দিয়ে রাখছি। এই জন্য আমার ক্লাসগুলো এত বেশি ইম্পর্টেন্ট স্যার, করলে একবারে তোমার বেসিক থেকে হাই লেভেল প্রো লেভেল পর্যন্ত তুমি চলে যাবা। ঠিক আছে, কারণ তুমি তো একটা স্টুডেন্ট, তোমার কাছে বই আছে একটা, আর আমরা যারা টিচার আমরা বই পড়ি, অনেকগুলো বই পড়ি, সব জায়গা থেকে তথ্য নিয়ে আসি, অনেক টেস্ট পেপার পড়ি, অনেক গাইড পড়ি, এবং নিজের লাইফে তো বিএসসি কমপ্লিট করতেই হয়েছে, তো অনেক কিছু পড়ে আসতে হয়েছে। সো সব মিলায় তোমরা পাও। ঠিক আছে, সো
ইউ আর গেইনার। তাহলে এই যে দেখো অনেকগুলো নাম, তাহলে এই যে আমাদের যেটা আসলো ফার্স্টের কাঠামোটার নাম কি, সেটা হলো ট্রি কাঠামো, তোমরা নর্মালি জানো। তো ট্রি কাঠামোটা কি? ট্রি কাঠামোটা হলো ওর ডাকনাম আছে মেনু কাঠামো, হায়ারার্কিস কাঠামো, ট্রি কাঠামো অথবা হায়ারার্কিক্যাল কাঠামো। ঠিক আছে, এই চারটা নামে ওকে সাধারণত ডাকা হয়, এর বাইরে বেশি একটা ওর মানে ডাক নাম নাই। তাহলে চলো এটার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। যদি কোনো উদ্দীপকে, ভালো করে বুঝো, বৈশিষ্ট্য এবং প্রশ্ন একসাথে বলতেছি, ওকে? যদি কোনো উদ্দীপকে তোমার বলা থাকে যে কোনো স্কুল, কলেজ, বিমা বা কর্পোরেট অফিসের জন্য ছোট ধরনের কোনো ওয়েবসাইট তৈরি করবে অথবা সহজ সরল কোনো ওয়েবসাইট তৈরি করবে, তাহলে সেই ওয়েবসাইটটার গঠন যদি তোমাকে জিজ্ঞাসা করে, কাঠামো, তাহলে ওইটা হলো আমাদের মেনু, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। সহজে ট্রি কাঠামো, আমি একটা করে বলবো, তোমরা বাকিগুলো মনে রাখো। তাহলে ওইটা হলো আমাদের ট্রি কাঠামো। তাহলে এইটা কোন ধরনের ওয়েবসাইটের জন্য? ঠিক আছে, উদ্দীপকে তোমার চিত্র থাকতে পারে, ভালো করে বোঝো, উদ্দীপকে এই চিত্রটাও দেওয়া থাকতে পারে অথবা উদ্দীপকে এরকম বলে দেওয়া থাকতে পারে। আমি যেটা বললাম যে একটা স্কুল কলেজের জন্য সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করবে, এখন লতিফ মিয়া বা জনাব এক্স মিয়া কি কোন ধরনের সিদ্ধান্ত নিবে, কোন কাঠামোটা নিবে, এই ধরনের কথা বলা থাকতে পারে। এখন এটার একটু ব্যাখ্যাটা আমরা জানি, চলো। তাহলে ব্যাখ্যাটা হলো, যদি তোমার এই ট্রি কাঠামোটা হয়, তাহলে ট্রি কাঠামোটা সাধারণত একটা নির্দিষ্ট ট্রি, ওর নাম হয়েছে কেন? কারণ ও একটা গাছের মতো শিকড় যেমন বের হচ্ছে অথবা গাছের শাখা প্রশাখা যেমন বের হয়, একইভাবে ওর একটা মূল অংশ থেকে অর্থাৎ হোম টাইপের অংশ থেকে আস্তে আস্তে এটা বাড়তে থাকে, যেমনটা এখানে হয়েছে ওই সেম জিনিসটা এখানে হচ্ছে। ওকে, তাহলে এই ধরনের বেসিক যে গঠনগুলো আছে এদেরকে বলা হয় ট্রি কাঠামো। ওকে, ট্রি কাঠামোর মেইন থিমটা কি? মেইন থিমটা হলো, যদি এমন কোনো ওয়েবসাইট তোমাকে তৈরি করতে বলা হয় যেখানে ওয়েবসাইটের তথ্যগুলার এক একটা পার্ট আছে বা এক একটা এরিয়া আছে, ঠিক আছে? যেমন আমি একটা স্কুলের মনে করো ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? স্কুলের যে ওয়েবসাইটটা তৈরি করব ওইখানে 3টা এরিয়া আছে, মানে হোম পেজে ঢোকার পরেই 3টা সেক্টর পাবে, 3টা আলাদা আলাদা সেক্টর পাবে। সেটা কি? হোম পেজে যাওয়ার পরেই পাবে হলো সায়েন্স, আর্টস আর কমার্স মনে করো, ঠিক আছে? এটা মুছে ধরো লিখে দিলাম যে আমার এখানে 3টা এরিয়া আছে, কি কি বা 3টা সেক্টর আছে, সায়েন্স, আর্টস আর কমার্স। তাহলে এই যে 3টা আলাদা আলাদা শাখা, ওর মনে করো আরো পেজ আছে, এখানে আরো দিতে পারো অনেকগুলো করে, এটা জাস্ট একটা আমি আদর্শ ফরম্যাট আঁকছি যে এরকম ভাবে হয়, তুমি আরো যদি বাড়ায় দাও কোনো সমস্যা নাই। তাহলে আমি কি বললাম যে যদি তুমি এমন কোনো সেক্টরে কোনো ওয়েবসাইট তৈরি করো যেটার ভিতরে প্রবেশ করার পরে যে ব্যবহার করবে ওয়েবসাইটটা, তার বোঝার সুবিধার্থে যে তুমি কি নিয়ে জানতে চাও, তুমি কি সায়েন্স নিয়ে জানতে চাও, তুমি কি আর্টস নিয়ে জানতে চাও, নাকি তুমি কমার্স নিয়ে জানতে চাও, অথবা আপনি একটা কলেজের ওয়েবসাইট বানাইতেছেন, সেখানে আপনি ব্যবস্থা করে দিলেন যে ইউজার ফার্স্টে ঢুকবে, ঢোকার পরে সে এই হোমের ভিতরে 3টা লিঙ্ক পাবে, সায়েন্স, আর্টস, কমার্স না, এখানে পাবে মনে করো আমাদের স্কুল, তারপরে হলো অ্যাবাউট টিচার, তারপরে হলো ফ্যাকাল্টি, এরকম জিনিস। তাহলে আবার কি হইতো? স্কুল, অ্যাবাউট টিচার, ফ্যাকাল্টি, ঠিক আছে? এখানে লিঙ্কগুলো দেওয়া থাকতো, এই যে এখানে লিঙ্কগুলো দেওয়া থাকতো একটা একটা করে, আর এগুলো ক্লিক করলে এই এক একটা জিনিসে যাইতে পারতো। তার মানে যদি ইউজার আমাদের পেজে, হোম পেজে যাওয়ার পরেই সে একটা নির্দিষ্ট ডাইরেক্টরি অর্থাৎ একটা নির্দিষ্ট শাখা বেছে নেয় যে আমি এটা সম্পর্কে জানবো, একটা শাখা পুরাটা এখান থেকে তৈরি হবে, এরকম যদি ভাগ হয়, তাহলে ওই জিনিসটা আমরা ট্রি কাঠামো দিয়ে ওই ধরনের পেজগুলো তৈরি করি। স্যার, কোন কোন ধরনের জায়গায় এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়? ওইটা ব্যবহার করা হয় সব থেকে বেশি ছোটোখাটো স্কুল, কলেজ, বিমা, কর্পোরেট অফিস, দেন ব্যাংক টাইপের যে জিনিসগুলো আছে ওদের সেক্টরে আমাদের ওয়েবসাইটটা বানাতে গেলে এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। এখন তুমি উদ্দীপক পড়লে আর চিত্র দেখলে তুমি অটোমেটিক এটা অ্যান্সার করতে পারবে। এরপরে আমাদের যেটা আসে সেটা হলো 2 নম্বর কাঠামো, সেটা হলো ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো। ওয়েব লিঙ্কড বলছি বা এটা লিঙ্কড বলে, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো। ভালো করে বুঝো যে এই কাঠামোতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রত্যেকটা, এটা খুব পরীক্ষা কম আসে বাট তাও জানতে হবে যে প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে। তার মানে এই ওয়েবসাইটের একটা মূল থিম আছে। থিমটা কি? দেখো, থিমটা হলো যে যেই ব্যক্তি ফার্স্টে প্রবেশ করলো এই 1 নাম্বার পেজে, যার নাম মনে করো হোম, ঠিক আছে, সে দেখতেছে এই পেজের ভিতরে আমার ওয়েবসাইটের বাকি যতগুলো পেজ আছে। এখানে দেখো হোমে প্রবেশ করার পর সে কিন্তু 3 জনের পাইছে, যে সে যে সেক্টরে গেছে সেখান থেকে আবার অন্যদিকে যাওয়া শুরু করছে। কিন্তু এইখানে হয়েছে কি, হোমে যাওয়ার পরে তোমার এই পুরো ওয়েবসাইটে কিন্তু এই কয়টা পেজ ছিল, আরও থাকতে পারো তুমি বাড়াইলে, কিন্তু এই ওয়েবসাইটে এই কয়টাই পেজ আছে এবং প্রত্যেকের লিঙ্ক এখানে দেওয়া থাকবে। এই হোমের যে তুমি দেখতেছো, এখানে যে হোমে প্রবেশ করলো, ঠিক আছে, এখানে এই যে তোমার 2, 3, 4, এই যে 2, 3 আর 4, এখানে তোমার কি দেওয়া থাকবে? বাকিদের লিঙ্কগুলো এখানে দেওয়া থাকবে। একইভাবে তুমি যখন 2 নাম্বার পেজে ক্লিক করবে, এখানে গেলা, এখানে যায় দেখবে আবার কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হলো তোমার হোমের লিঙ্ক দেওয়া আছে,
দেন 3-এর লিঙ্ক দেওয়া আছে, 4-এর লিঙ্ক দেওয়া আছে। আবার তুমি যদি এইখানে আসো, 3-এ আসো, যাই দেখবা ওইখানে হোমের লিঙ্ক দেওয়া আছে, 2-এর লিঙ্ক দেওয়া আছে, 4-এর লিঙ্ক দেওয়া আছে। 4-এ যাই দেখবা ওইখানে তোমার হোমের লিঙ্ক দেওয়া আছে, 2-এর লিঙ্ক দেওয়া আছে, 3-এর লিঙ্ক দেওয়া আছে। কথা ছোট মিস্টেক হলে মাফ করবা, বাট সহজ কথা হলো তুমি যেই পেজে যাও না কেন বাকি সবার লিঙ্কটা ওই পেজের ভিতরে কি করা থাকবে, অ্যাটাচড করা থাকবে। এই ধরনের লিঙ্কে বলা হয় নেটওয়ার্ক কাঠামো, অর্থাৎ যেখানে সাধারণত প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে। ছোটভাবে মূল কথায় বলছি, বাট এটার অরিজিনাল যে ব্যাখ্যাটা এর থেকেও আলাদা তোমাদের জন্য না। মানে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং সেক্টর অর্থাৎ আমাদের সেক্টর আসবে তখন এটা আরেকটু ব্যাপকভাবে তুমি জানবা এবং অন্যভাবে। তো আপাতত বেসিকটা তোমাকে বললাম যে এটা হলো এরকম যে একজন আরেকজনের সাথে এইভাবে প্রতিটা একটার সাথে কানেক্টেড থাকে। যদি এরকম হইতো আবার মাঝখানে কোনো একটা পেজ দিয়ে দিছে, ভালো করে বুঝো, মাঝখানে আবার কোনো একটা পেজ দিয়ে থুয়ে দিছে, দেন আবার সবাইকে সবার সাথে কানেক্ট দেখায় দিছে, তাও এটারও তোমরা নেটওয়ার্ক কাঠামো হিসেবে ধরে নিও স্যার। ওকে, আবার এরকম কোনো কাঠামো দিয়ে দিছে যেটা তোমাদের আবার টপোলজি টাইপের চলে আসতেছে, যদি এরকম কিছু দেয় তাহলে ওইটাও তোমরা নেটওয়ার্ক কাঠামোতে ধরে নিও, ঠিক আছে। তো এরপরে যদি এরকম হয়, যদি এরকম কাঠামো হয় বা এরকম কাঠামো হয় তাহলে ওইটা কি আমাদের ওয়েব লিঙ্ক কোড বা কোন কাঠামোতে চলে গেল, আমাদের নেটওয়ার্ক কাঠামোতে, মানে নেটওয়ার্ক কাঠামোতে চলে গেল। এরপরে কি আছে, এরপরে আমাদের সুপার ডুপার ইম্পর্টেন্ট, সে হলো আমাদের লিনিয়ার কাঠামো। পরীক্ষাতে কতবার যা আসে বলার বাইরে, ঠিক আছে। তো লিনিয়ার কাঠামোর কাহিনী কি? লিনিয়ার কাঠামোর কাহিনী হলো, খুব ভালো করে বুঝো, যদি তোমার ওয়েবসাইটে তোমার, আচ্ছা আগে তোমাকে বলে নিই যে উদ্দীপকে কি দিয়ে এটা আসবে। উদ্দীপকে যদি লিনিয়ার কাঠামো চিনতে চাও তাহলে সবার আগে চিত্র তুমি দেখবা যে এই চিত্র দেওয়া আছে, এটা অথবা এটা দেওয়া থাকতে পারে, অথবা এই নিচের অংশ না, শুধুমাত্র যে উপরে যাওয়া আসার যে চিত্রটা আছে উপরেরটা, এটা দেওয়া থাকতে পারে। ওকে, এখন কথা হলো উদ্দীপক যদি বলা থাকে তাহলে তুমি কিভাবে চিনবা, কোন কোন বোর্ডে আসছে এগুলো পরে বলবো। বোর্ড সলভের সময় তুমি জানতে পারবে কোনটা কোন কোন বোর্ডে আসছে, তখন বোর্ড সলভের সময় লিস্ট করে করে তোমার পড়াই দিব, ঠিক আছে। তো এখন তুমি জানতেছো যে এটা তোমার কি হয়, এটা তোমার যদি উদ্দীপকে আসে তাহলে ওইখানে থাকে হলো যে জনাব এক্স নামের একটা ব্যক্তি তার কোম্পানির জন্য এমন একটা ওয়েবসাইট তৈরি করলো যেখানে ভালো করে বুঝো প্রত্যেকটা পেজ, ঠিক আছে, একটা নির্দিষ্ট ক্রম এখানে আছে, নির্দিষ্ট পর্যায়ে অথবা নির্দিষ্ট সিরিয়ালে একটা আরেকটার সাথে কানেক্টেড অথবা যাওয়া আসা করতে পারে। যদি তোমার সিকোয়েন্স, পর্যায় ক্রম বা তোমার পর্যায় ভিত্তিক অথবা পর্যায়ক্রমিক এই ধরনের শব্দগুলো তুমি উদ্দীপকে পাও, তার মানে বুঝবো এটা তোমার লিনিয়ার কাঠামো, ঠিক আছে। ভালো করে বুঝছো, একটা সিরিয়ালের কথা যেখানে যদি বলা থাকে, ঠিক আছে, তাহলে ওটা হলো লিনিয়ার কাঠামো। তাহলে লিনিয়ার কাঠামোর এবার বৈশিষ্ট্যগুলো কি আমরা জানতে পারলাম কিভাবে আসবে। এবার বৈশিষ্ট্যগুলো, যদি আমাদের এখানে হয় এরকম যে যাওয়া আসা একটা নির্দিষ্ট দিক নির্ভরশীল অর্থাৎ সিরিয়াল নির্ভরশীল যাওয়া আসা বা পর্যায় নির্ভরশীল যাওয়া আসার ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের ওয়েবসাইটের ভিতরে, তাহলে ওইটা হলো লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো তো নর্মালি এরকম দুইটা করে তীর দেওয়া থাকবে এবং যাওয়া আসার চিহ্ন দেওয়া থাকে নর্মালি, ঠিক আছে। প্রতিটা জিনিস একটু দেখলেও ওদের থেকে ওরা একটু আলাদা মনে হয়। নর্মালি লিনিয়ার কাঠামোতে পরীক্ষাতে এই চিত্রটা আসে, এটা দিয়ে ভালো বোঝানো যায়। সেটা হলো যে আমরা হোমে প্রবেশ করার পরে আমরা যে পেজে প্রবেশ করব সেই পেজের লিঙ্ক বা সেই পেজের যে সিরিয়ালটা আমাদের দেওয়া থাকে সেইটা একটা নির্দিষ্ট, অর্থাৎ তোমার হাতেই থাকে যে তুমি এইখান থেকে কোন পেজে তুমি তোমার ইউজারকে যাইতে দিবা। কথা বুঝে আসছে? কারণ তুমি এখান থেকে দেখো 1 নাম্বার পেজে যাইতে দিছো, ওকে, এবার 1 নাম্বার পেজ থেকে তুমি কোথায় যাইতে দিতেছো, 2 নাম্বার পেজ থেকে। তার মানে হোম থেকে কিন্তু সে চাইলে 2 নাম্বার পেজে যাইতে পারতেছে না, তাকে অবশ্যই 1 নাম্বার পেজে আগে যাইতে হবে, দেন 1 থেকে 2-তে, 2 থেকে 3-এ যেতে পারবে। আবার তোমার যদি 1 নাম্বার পেজে কোনো সাবসেকশন থাকে অর্থাৎ নিচে একটা পেজ আছে, এখানে 2টাও থাকতে পারতো, ঠিক আছে, যে এখানে যাওয়ার পরে দেখতেছে এখানে মর্নিং শিফট অথবা ডে শিফট, এখানে আছে ওল্ড ফার্নিচার, নিউ ফার্নিচার, এরকম যদি আবার নিচের দিকে আসা যাওয়া করে যেতে পারে। আবার এখানে পরের পেজে লিঙ্ক দেওয়া থাকবে, পরের পেজে গেলে আবার তুমি এখান থেকে তার সাবসেকশন থাকলে যেতে পারে অথবা তার পরের পেজে যেতে পারে। এই ধরনের কাজ, অর্থাৎ যেখানে ইউজার হলো একটা নির্দিষ্ট সিরিয়ালে যাইতে বাধ্য, তার কাছে অপশন নাই, যেমন ওর কাছে ছিল সে কোন সেকশনে ঢুকবে অপশন ছিল, ওর কাছে তো সবগুলাই তার অপশন, যেখানে মন চায় সে যাইতে পারে, কিন্তু এইখানে কোনো অপশন নাই, তার একটা নির্দিষ্ট পর্যায়েতেই যাইতে হবে। তাহলে ওইটাকে আমরা বলবো কি স্যার? ওইটাকে আমরা বলবো হলো লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামোর উদ্দীপক চিনার আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি এবং অ্যান্সার লেখার ইম্পর্টেন্ট জিনিস হলো লিনিয়ার কাঠামোতে নর্মালি সাধারণত এই সাইডে এই ধরনের জায়গাগুলোয় লেখা থাকে আপনার মানে বা তোমার, ঠিক আছে, এখানে লেখা থাকে হলো তোমার প্রিভিয়াস, নেক্সট, প্রিভিয়াস, নেক্সট, প্রিভিয়াস,
বা হোম, এই ধরনের জিনিস। আবার হোম থাকলে এখান থেকে আবার একটা তীর দিয়ে এখানে দেখা দেয় যে হোমে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট, এই ধরনের শব্দগুলো থাকে। এইটা উদ্দীপকে অনেক আসে, মাথায় রেখো। তাহলে লিনিয়ার কাঠামো কিভাবে চিনবো, যদি আমাদের উদ্দীপকে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্টের কথা বলে, অথবা তোমার চিত্রমিত্র দেখে তুমি চিনতে পারছো যে এটা লিনিয়ার, ব্যাখ্যা করার সময় তোমাকে অবশ্যই বলতে হবে যেটা এই ধরনের কাঠামোতে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এই ধরনের শব্দ দিয়ে আমাদের কি থাকে, এই ধরনের শব্দ দিয়ে আমাদের লিঙ্ক বা পর্যায়ক্রমিক ধারা এখানে বজায় রাখা হয়ে থাকে। লিনিয়ার কাঠামোর ব্যাখ্যা চলে গেল। এইবার আমাদের ফাইনাল আসতেছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো মানে হলো সহজ কথা, যদি আমাদের এই যে তুমি তিনটা শিখলা, তুমি এমন কোনো ওয়েবসাইট বানাইতেছো, সাধারণত আমাদের ম্যাক্সিমাম সব থেকে বেশি পরিমাণ ওয়েবসাইট তৈরি করা হয় এই সব জিনিস দুই তিনটা কাঠামো একসাথে মিক্স করে, একবারে একরকমের কাঠামো দিয়ে সাধারণত একটা ওয়েবসাইট অতটা ভালো মতো বানানো যায় না, এতটাও ডেভেলপ বা ভালো মতো হয় না, ঠিক আছে। তো এখন ইদানিং আবার এটা চলে আসতেছে পরীক্ষায়, খুব বেশি পরিমাণে দিচ্ছে, সেটা হলো হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তাহলে এটা থিমটা কি, এটার থিমটা হলো, যদি আমি এরকম আঁকছি, এরকম না এঁকে তোমার এটাও দিতে পারতো যে এখান থেকে একটা পেজ নিয়ে এখানে কানেক্ট করে দিছে, ঠিক আছে। তাহলে এখানে কে কে কানেক্ট হলো, এখানে আমার ট্রি কাঠামো আর কে কানেক্ট হয়েছে, আমার নেটওয়ার্ক কাঠামো কানেক্ট হয়ে গেছে কোনোভাবে, তাহলে এটা একটা কম্বিনেশন কাঠামো। তাহলে যে কোনোটা দুইটা কাঠামো যদি একসাথে করে তোমার কোনো ওয়েবসাইট তৈরি করে, তাহলে ওইটাই হলো কম্বিনেশন কাঠামো। দুইটা অথবা তিনটাও কানেক্ট করতে পারে, সমস্যা নেই। তো এখানে কি আছে, এখানে আমাদের দেখো এখানে একটা ট্রি কাঠামো টাইপের ডিজাইন আছে, যেখান থেকে একটা সিরিয়ালে নামার চিন্তা ভাবনা করতেছিল, দেন আমাদের আবার এখানে কি হয়ে গেছে, লিনিয়ার হয়ে গেছে। তাহলে তোমাকে যদি বলে কম্বিনেশন কাঠামোটা কি, তাহলে কম্বিনেশন কাঠামো মানে হলো যে সাধারণত আমাদের একটা ওয়েবসাইট, বড় ধরনের ওয়েবসাইট ডিজাইন করার সময় ভিউয়ারদের কাছে আকর্ষণীয় করার জন্য এবং তথ্য ভালোভাবে উপস্থাপন করার জন্য ওয়েব কাঠামোর 2 থেকে 3 রকমের ওয়েব কাঠামো বা ততোধিক প্রকার ওয়েব কাঠামো একসাথে করে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে থাকে, এবং এই ধরনের কাঠামোকে বলা হয়ে থাকে কি, কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। ওকে, তাহলে একটা যদি চিত্র দেওয়া থাকে, তাহলে তুমি ওই চিত্র দিয়ে বুঝিয়ে দিবা যে এখানে আমাদের ট্রি কাঠামো এবং লিনিয়ার কাঠামো একই সাথে কাজ করতেছে, অথবা যদি চিত্র দেওয়া না থাকে, তুমি চিত্র দিয়ে একটু গুছায় বলে দিবা, তাহলে হয়ে যাবে। বারবার বলতেছি, আমি তোমাদের টোটাল জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমাদের এইটুকুই, এটা হলো ব্যাখ্যা। তবে তোমাকে যেটা করতে হবে, আরেকটু ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই বাসায় একটা রাইটারের বই এবং টেস্ট পেপার রাখতে হবে। এছাড়াও যদি তোমরা বাসায় এত টুকিটাকি জিনিস যেটা বলার বাইরে, অথবা তুমি হয়তো বা দেখোই না এরকম কোনো কিছু যদি পাও, তাহলে বা কোনো সময় যদি তোমার চোখের সামনে আসে, একটু কষ্ট করে পড়ে নিও, ঠিক আছে। ওই টুকিটাকি জিনিস দুই একটা ছুটে যাবেই, ঠিক আছে। আর তার সাথে কি আছে, যদি হয় তোমার যে থিওরি ক্লাস শেষ হলো, থিওরি ক্লাসের পরে লাস্টবারের মতো বলতেছি, কারণ এরপরে থেকে আর কোন ক্লাসে এই কথা বলবো না, অবশ্যই স্যার আমার আমার ক্লাসগুলো সিরিয়ালে দেখবা। থিওরি ক্লাসে পরে HTML কোড ক্লাস, যেটা কোডের ক্লাস 1, 2, 3, 4, 5, 6 সিরিয়ালে যেতে থাকবা, যারা একবার সরাসরি কোর্সে আসছো, আর যারা ইউটিউব থেকে 2-একটা ক্লাস দেখে আসছো, কোন ক্লাসগুলো দেখছো ওইটা বাদে বাকি ক্লাসগুলো দেখবা, বাট সিরিয়াল মেনে। ওকে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।